লাগাতার দরপতনে শেয়ার বাজার। ঈদের পর বাজার ভালো হওয়ার প্রত্যাশা থাকলেও চলতি সপ্তাহের 4 কর্মদিবসেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লাগাতার সূচক কমেছে, দাম হারাচ্ছে ভালো মানের শেয়ারও। ডিএসইর লেনদেন খরার কারণ জানতে বিশ্লেষকের সাথে আলোচনা থাকছে। এছাড়া প্রাণী সম্পদ উৎপাদন, আমদানি রপ্তানি, হাটের খবর জানাবো। সপ্তাহ শেষে ভাগশেষ নিয়ে আছি আমি তানজিম শাফিন। শেষ দিনের লেনদেনেও সূচকের পতনের মাধ্যমে পুঁজিবাজার সপ্তাহ শেষ করেছে। দেখে নেব আজকের শেয়ার বাজার লেনদেনের সবশেষ বিস্তারিত ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা দেখছি যে টাকার অঙ্কে এদিন লেনদেন বেড়েছে, 522 কোটি 51 লাখ টাকার লেনদেন হয়েছে। তবে সকাল 10টায় লেনদেন শুরুর পর থেকেই সূচকের পতন চলতে থাকে। সেটি ধারাবাহিকভাবে এসে থেমেছে 77 পয়েন্টে। 77 পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5686.68 পয়েন্টে। 90 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, 342টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। দাম বেড়েছে মাত্র 29টির, দাম অপরিবর্তিত রয়েছে 24টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা একটু দেখে নিতে চাই যে দর বাড়ার শীর্ষে এদিন কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে। দর বাড়ার শীর্ষে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, তাদের 4% দর বেড়েছে। বেস্ট হোল্ডিংস রয়েছে, তারপর লভেলো আইসক্রিম রয়েছে গোল্ডেনসন এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা দেখছিলাম দর বাড়ার শীর্ষে, এবার আমরা দেখতে চাই যে লেনদেনের শীর্ষে যেই প্রতিষ্ঠানগুলো ছিল। লেনদেনের শীর্ষে আমরা দেখছি যে এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে, বেস্ট হোল্ডিংস রয়েছে, লভেলো রয়েছে। আমরা দেখছিলাম যে শেয়ার বাজারের সপ্তাহ শেষ দিনের লেনদেনের যে চিত্র, মোট 4 দিনই এই সপ্তাহে শেয়ার বাজারে দরপতন হয়েছে এবং প্রধান সূচক কমেছে 4 দিনে 177 পয়েন্ট। প্রথম দিন ঈদের লম্বা ছুটির পরে যখন লেনদেন শুরু হয় সেদিনই 85 পয়েন্টের সূচকে বড় পতন ঘটে। তারপর দিন 4 পয়েন্ট, মঙ্গলবারে, বুধবারে এসে আবারও 10 পয়েন্ট এবং পরবর্তীতে আজকের দিনেও 77 পয়েন্ট সূচকের পতন হয়েছে। অর্থাৎ নেতিবাচক ধারায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দেখে নেব সপ্তাহ জুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আলোচিত খবর। রয়েছে লভ্যাংশ ঘোষণা এবং আর্থিক প্রতিবেদন প্রকাশ, সেই সঙ্গে ওয়ালটনের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা সহ আরও কয়েকটি কোম্পানির বিস্তারিত তথ্য দেখে নেব। লভ্যাংশ ঘোষণা করেছে ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক। ব্যাংক খাতের এই 6 প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে ডাচ বাংলা ব্যাংক নগদ 17.5% এবং বোনাস 17.5% লভ্যাংশ ঘোষণা করেছে। শেয়ার প্রতি মুনাফা দিয়েছে 10 টাকা 72 পয়সা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নগদ 10% লভ্যাংশ ঘোষণা করেছে, শেয়ার প্রতি 2 টাকা 91 পয়সা। শাহজালাল ইসলামী ব্যাংক নগদ 14% লভ্যাংশ ঘোষণা করেছে, 3 টাকা 22 পয়সা টাকার অঙ্কে। মার্কেন্টাইল ব্যাংকও নগদ 10%, 1 টাকা 86 পয়সা। উত্তরা ব্যাংক নগদ 17.5% এবং বোনাস 17.5%, 4 টাকা 32 পয়সা। প্রাইম ব্যাংক নগদ 17.5%, টাকার অঙ্কে 4 টাকা 24 পয়সা। আর্থিক তথ্য প্রকাশ করেছে অগ্নি সিস্টেম। তারা শেয়ার প্রতি মুনাফা দেখিয়েছে বার্ষিক 90 পয়সা করে, 9 মাসের মুনাফা দেখিয়েছে তারা। শেয়ার প্রতি সম্পদ 16 টাকা 37 পয়সা। ডাচ বাংলা ব্যাংক বার্ষিক লভ্যাংশ দেখিয়েছে 10 টাকা 72 পয়সা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 2 টাকা 91 পয়সা বার্ষিক লভ্যাংশ দেখিয়েছে। আমরা নেট দেখিয়েছে 9 মাসে 3 টাকা 64 পয়সা। লভেলো 9 মাসে 1 টাকা 28 পয়সা শেয়ার প্রতি মুনাফা। শেয়ার বিক্রি করবে ওয়ালটনের পরিচালক, উদ্যোক্তা পরিচালক এস.এম. রেজাউল আলম শেয়ার বিক্রি করবেন। তার কাছে আছে 3,89,00,000 শেয়ার, বিক্রি করবেন 3 লাখ শেয়ার। আগামী 30 কার্যদিবসের মধ্যে বিক্রি করতে হবে। পাবলিক ও ব্লক মার্কেটে বর্তমান বাজার দরেই বিক্রি করতে পারবেন। এবারে আমরা দেখতে চাই প্রাইম ব্যাংকের কর্পোরেট পরিচালক, তিনি MJL বাংলাদেশ শেয়ার কিনবে। 2,20,00,000 শেয়ার ক্রয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। আগামী 30 কার্যদিবসের মধ্যে ক্রয় করতে হবে। ব্লক মার্কেটে শেয়ার ক্রয় সম্পন্ন করবে।
হাইটেক পার্কে ভূমি বরাদ্দ নেবে এডিএন টেলিকম। যাদের শেয়ার বাজারে রয়েছে লেনদেন, সিলেটে বঙ্গবন্ধু হাইটেক পার্কে জমি বরাদ্দ নেওয়া হবে ১.৭৫৩ একর বা ৭,০৯৫ বর্গমিটার ভূমি লিজ নেওয়ার সিদ্ধান্ত। ৪০ বছরের জন্য অনুমোদন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিএসটিপি এর। প্রতি স্কোয়ারে ভাড়া $১.৫০ $১.৫ করে প্রতি বছর ভাড়া দিতে হবে। $১,৬৪২ দুঃখিত $১০,৬৪২ এবং ১১০ টাকা প্রতি ডলারের বছরে ভাড়া আসে ১১,৭০,৬৭৫ টাকা। সপ্তাহের শেষ দিনে শেয়ার দর বেড়েছে শ্যামপুর সুগারের। গত ৫ বছরেরও বেশি সময় ধরে লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া তালিকাভুক্তির পর কখনো দেয়নি লভ্যাংশ। এতে শেয়ার দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন বাজার বিশ্লেষকরা। দেখেন এই কোম্পানিটির আর্থিক তথ্যের বিস্তারিত। পরিশোধিত মূলধন রয়েছে ৫ কোটি টাকার, শেয়ার দর ১৯১ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ রয়েছে ঋণাত্মকভাবে ১২৩২ টাকা ২৮ পয়সা। শেয়ার প্রতি লোকসান রয়েছে ২১ পয়সা করে। সর্বশেষ লভ্যাংশ কখনোই দেয়নি। জেড ক্যাটাগরির এই শেয়ারটির দাম বেড়ে চলেছে, এর প্রাতিষ্ঠানিক অস্তিত্ব খুবই নগণ্য। এক্সিম ও পদ্মা ব্যাংক একীভূত হওয়ার চুক্তি স্বাক্ষরের পর আরও ৮ ব্যাংক একত্রিত হওয়ার বিষয়ে আলোচনা আসে। এর মধ্যে সরকারি ব্যাংকের সঙ্গে সরকারি ব্যাংক, বিশেষায়িত ব্যাংকের সঙ্গে বিশেষায়িত ব্যাংক, বেসরকারি ব্যাংকের সাথে সরকারি, বেসরকারি ব্যাংকের সাথে বেসরকারি ব্যাংক একীভূত হওয়ার যেই অভিজ্ঞতা, সেটিকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে পরবর্তীতে নতুন কোনো সিদ্ধান্ত যাবে। এর আগে এই 5টি প্রস্তাবের বাইরে নতুন কোনো প্রস্তাব তারা নেবে না বলে জানিয়েছে। আমরা একটু দেখে নিই যে এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংকের সাথে একীভূত হতে যাচ্ছে। ইতিমধ্যেই এক্সিম এবং পদ্মা ব্যাংকের যে আনুষ্ঠানিক আবেদন সেটি পৌঁছে গেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এবং সেখানে নিয়োগ করা হয়েছে একটি অডিট ফার্মকে। রহমান হক অডিট ফার্ম নিয়োগ করা হয়েছে এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকের যেই আর্থিক পর্যালোচনার জন্য। এছাড়া আর বাকি যে 4টি রয়েছে তাদের আনুষ্ঠানিক আবেদনের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা বলছিলাম যে ঈদের পরে শেয়ার বাজার লেনদেন শুরু হলে সেখানে যারা বিনিয়োগকারী রয়েছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী বিশেষ করে, তাদের প্রত্যাশা ছিল যে লেনদেন ভালো হবে, যেহেতু নির্বাচনী বছর গেছে। বিগত অভিজ্ঞতা বলে নির্বাচনী বছরের পরের কিন্তু টানা 1 থেকে 2 বছর সময় শেয়ার বাজারের লেনদেন ভালো হয়। কিন্তু এবছর আমরা দেখলাম যে 7 জানুয়ারি নির্বাচনের পরও শেয়ার বাজারে খুব একটা ঊর্ধ্বগতি ছিল না। তারপরেই ঢাকা স্টক এক্সচেঞ্জ ফ্লোর প্রাইস তুলে দিল, সেটিরও খুব একটা ইতিবাচক প্রভাব এখনো পর্যন্ত দেখা যায়নি। বাজারের যে বর্তমান পরিস্থিতি, তার পেছনে কারণ কি, এ বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করতে চাই। পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন রয়েছেন আমাদের সাথে, তার সঙ্গে যুক্ত হচ্ছে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু জানতে চাই যে আজকের লেনদেন দেখেছেন, টানা 4 দিন সূচক পড়লো, সাথে লেনদেন করা হয়েছে। কি মনে হচ্ছে যে এই দরপতন কি স্বাভাবিক? ধন্যবাদ আপনাদের। দেখুন, বাজারের যে বর্তমান অবস্থা, এটা স্বাভাবিক তো বলাই যাবে না, খুবই অস্বাভাবিক বলতে হবে। কারণ দেখুন, দীর্ঘদিন শেয়ার মার্কেটটা ফ্লোর প্রাইসের কারণে নোজ ডাইভিং অবস্থায় ছিল। তারপর যখন ফ্লোর প্রাইস উঠিয়ে উন্মুক্ত করা হলো, তখন কিন্তু বাজারে অনেক বিনিয়োগকারী আগ্রহ নিয়ে বাজারে ব্যাক করেছিল। হঠাৎ করে এই যে চেয়ারম্যানের নিয়োগ নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হলো এবং কিছু পলিসি যে কোনগুলো যে ক্যাটাগরিতে যাবে, কোনগুলো যাবে না, এটা নিয়ে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে আপনার কমিশনের একটা টানাপোড়েন আছে। এরকম একটা অহেতুক আপনার রিমার বাজারে আসলো এবং যার কারণে বাজার ক্ষতিগ্রস্ত হলো। বাট বাজার কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় ফিরছে না, কারণ আমাদের অর্থনীতির যে অবস্থা, সেই অবস্থায় কখনো কিন্তু এত কম ট্রেড হতে পারে না, বা সূচকও এই অবস্থায় থাকতে পারে না, বা মার্কেট ক্যাপিটালাইজেশন যেভাবে আশঙ্কাজনকভাবে কমেছে, এটাও কিন্তু এই অবস্থায় আসাটা কোনোভাবেই স্বাভাবিক না। এবং পুরোটাই কিন্তু বাজারের প্রতি যে বিনিয়োগকারীদের একটা আস্থার অভাব এবং তাদের যে পুঁজি হারানোর একটা ভয়, এটাই কিন্তু বারবার আপনার মার্কেটের এই চিত্র থেকে আপনার উঠে আসছে।
আমার মনে হয় না যে আপনি মার্কেটে বলছিলেন যারা যে বাজারের প্রতি অংশীদার। অনাস্থার কথা, সেখানে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের যেটি পরামর্শ দেওয়া হয়ে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা নিয়ন্ত্রণকারী সংস্থা এসএসসি যেটা বলছে যে ভালো মানের শেয়ারে বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ করেন তাহলে তাদের পুঁজি হারানোর শঙ্কা আর নেই। কিন্তু আমরা যদি বিগত কয়েকদিনের লেনদেনের চিত্র দেখি, আমরা দেখতে পাই যে ভালো মানের শেয়ারগুলো নিয়ে এই যে DS30 সূচকটি, সেখানেও আজকের দিনের লেনদেনেও মাত্র 3টি কোম্পানির শেয়ারের দাম সামান্য বেড়েছে, আর বাকি সবগুলোরই দরপতন হয়েছে। তাহলে এই যে অনিশ্চয়তা, মানে ভালো প্রতিষ্ঠানের সূচকের দাম, ভালো প্রতিষ্ঠানের দরপতন হচ্ছে কেন শেয়ারের, সেটা কি মনে হচ্ছে? দেখুন, যারা আমরা সহ যারা বলি যে আপনার ব্লু চিপসে ইনভেস্ট করলে পুঁজি হারানোর সম্ভাবনাটা অনেক কম থাকে, মার্কেটের এই অস্বাভাবিক অবস্থায় এই মতবাদ কিন্তু খাটে না, যেটা আপনি খুব কারেক্টলি একদম DS30 সূচকের উদাহরণ টেনে বললেন। এখন যে মার্কেটটা পড়ছে সেটা কিন্তু অস্বাভাবিকভাবে আপনার ওভারঅল ট্রেন্ড হিসেবে পড়ছে। এখানে কিন্তু ওই যে ভালো মন্দর বাজ বিচার থাকছে না। যেমন বনে আগুন লাগলে আপনার কাঁচা গাছটাও পুড়ে যায়, ঠিক এমন ভাবে কিন্তু আপনার ব্লু চিপস তথাকথিত যারা আছে তাদেরটাও কিন্তু কমছে, এবং বড় বড় যারা ইনভেস্টর তারা কিন্তু মার্কেটের সাইড লাইনে চলে যাচ্ছে। এটা কিন্তু আপনার খুবই আশঙ্কাজনক বা বাজারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি বলবো যে আপনার এখানে এই যে সমন্বয়হীনতার একটা ব্যাপার, বিশেষ করে যখন ফ্লোর প্রাইসটা উঠানো হলো তখন কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কর্তা ব্যক্তি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের যারা লিডার আছে সবার সাথে বাজারে অংশীজনদের কিন্তু ভালো একটা বোঝাপড়া অবস্থা ছিল দেখে ভালো একটা ট্রেন্ডে কিন্তু ফ্লাইটটা আপনার টেক অফ করেছিল। বাট সেটা যে টিকে থাকেনি, এই যে কিছু রিউমারের জন্য যেখানে বাজারের প্রতি আপনার অংশীজনের অনাস্থার কথাটা চলে আসছে, ওই কারণেই কিন্তু ক্ষতিগ্রস্তটা হয়েছে। এবং সেখানে কিছু বোঝাপড়ার টানাপোড়েন ছিল, সেটাই কিন্তু মূলত কারণ ছিল। বাট এই বাজার নিয়ে যারা মেকআপ করে, যারা খেলাধুলা করে, তাদেরকে যে বিচারের আওতায় আনা। হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। আপনি যেটি বলছিলেন যে অনেক বিনিয়োগকারী একই কথা বলেছে যে বাজারে আস্থাহীনতার পেছনে তারা দায়ী করছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি এর মাঝখানে সমন্বয়হীনতার চিত্র তারা দেখতে পাচ্ছেন বলে উপলব্ধি করছেন তারা। যদিও আমরা এইসব কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। একটা বিরতির পর ফিরছি, থাকুন সাথে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ভাগশেষ। বলছিলাম প্রাণী সম্পদের প্রাচুর্য বাড়ছে বাংলাদেশে, সংখ্যায় বেড়েছে গবাদি পশু, দুধ ডিমের উৎপাদন বাড়লেও ভোগের স্বাচ্ছন্দ্যে দামের বাগড়া রয়েছে। গত 10 বছরের উৎপাদন চিত্র আমরা একটু দেখে নিই। যদি দেখি যে দুধের ক্ষেত্রে উৎপাদন 2013-14 সালে যেখানে ছিল 60 লক্ষ মেট্রিক টন, সেটি 2023 সালে এসে দাঁড়িয়েছে 140 লাখ মেট্রিক টন। অর্থাৎ এই সময় আমরা ধারাবাহিকভাবে দেখছি যে দুধের উৎপাদন দেশে বেড়েছে, যদিও গবাদি পশুর সংখ্যাটা ততটা না বাড়লেও দুধের উৎপাদন বাড়ানো এবং মাংসের উৎপাদন বাড়ানোর জন্য জোর দেওয়া হয়েছিল। আমরা একটু মাংসের উৎপাদন দেখে নেই, যেটা 2013-14 সালে ছিল 45 লাখ মেট্রিক টন, সেটি 15-16 সালে আমরা দেখতে পাচ্ছি 61 লাখ মেট্রিক টন, 17-18-তে 72 লাখ মেট্রিক টন, 19-20-এ 76 লাখ, 2021-22-এ 92 লাখ, তারপর 2022-23-এ কিছুটা কমেছে, সেখান থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন কমে গেছে 87 লাখ মেট্রিক টন। তবে এই 87 লাখ মেট্রিক টন এবং 45 লাখ মেট্রিক টনের মাঝখানে যে বড় ফারাকটা রয়েছে সেটি কিন্তু বৃদ্ধির। সুতরাং বলা চলে যে মাংসের উৎপাদনও ব্যাপকভাবে বেড়েছে। আমরা একটু ডিমের চিত্র দেখে নিই, আমিষের আরেকটি সুলভ উৎস, যেটি ধনী গরিব সকলের কাছেই সমাদৃত। আমরা দেখছি যে 2013-14 সালে প্রায় 1000 কোটির উৎপাদন হতো বছরে ডিম, সেটি পরবর্তীতে 2017-18 সালে প্রায় 1,500 কোটিতে উন্নতি হয় এবং 2021-22-এ সেটি আমরা দেখছি যে 2335 কোটিতে উন্নীত হয়েছে, 2337 কোটিতে 2022-23 সালে, অর্থাৎ ডিমের উৎপাদনও বেড়েছে। আমরা এবার একটু দেখছি যে জনপ্রতি বা মাথা পিছু আমরা যদি চাহিদা দেখি এবং উৎপাদন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জনপ্রতি দুধের চাহিদা রয়েছে 250 মিলিলিটার প্রতিদিন,
তো সেখানে বছরে যদি আমরা হিসাব করতে চাই যে বছরে 158 লাখ মেট্রিক টনের মতো চাহিদা রয়েছে যদি সবাইকে আমরা এরকম 250 মিলিলিটার করে প্রতিদিন দুধের নিশ্চয়তা দিতে চাই। সেখানে উৎপাদন রয়েছে, কিছুটা ঘাটতি রয়েছে, 140 লাখ মেট্রিক টন রয়েছে। আমরা দেখছি মাংসের বেলায় উৎপাদন কিন্তু উদ্বৃত্ত রয়েছে, 78 লাখ মেট্রিক টন আমাদের চাহিদা, সেখানে উৎপাদন রয়েছে 87 লাখ মেট্রিক টন। জনপ্রতি দৈনিক চাহিদা রয়েছে 120 গ্রাম, কিন্তু দৈনিক উৎপাদন ভিত্তিতে যদি আমরা দেখি জনপ্রতি 137 গ্রাম ভোগ করার সক্ষমতা আমাদের রয়েছে। ডিমের আমরা দেখি যে বছরে 104টি ডিম একজন ভোগ করার সক্ষমতা রয়েছে, 134টি ডিম ভোগ করার সক্ষমতা রয়েছে। তো আমরা যে দেখছিলাম যে মাংসের ক্ষেত্রে 120 গ্রাম মাংসের চাহিদা রয়েছে, সেখানে প্রাপ্যতা রয়েছে 137 গ্রাম, কিন্তু প্রশ্ন থেকে যায় সকলেই কি 137 গ্রাম মাংস প্রত্যেক দিন ভোগ করেন বা সেই সুযোগটি আদৌ পান? এটা আসলে বন্টনের বিষয়, যা কত পরিমাণ মাংস ভোগ করছেন, দুধ ভোগ করছেন, ডিম ভোগ করছেন, সেটির কোনো পরিসংখ্যান একেবারে নির্ভুল পরিসংখ্যান পাওয়া যায় না। তো সুতরাং সেটি নিয়ে প্রশ্ন রয়েছে, বাজারে ঘুরলে আপনারা বুঝতে পারবেন বা পারিবারিক যে ভোগের চিত্র সেটি থেকে আপনারা একটা ধারণা পেতে পারেন। জানি রাখি যে প্রাণী সম্পদ সপ্তাহ চলছে, রাজধানীর শেরে বাংলা নগরে চলছে প্রাণী সম্পদ প্রদর্শনী। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল, তার সাথে আমরা যুক্ত হচ্ছি সরাসরি। আসিফ, আপনার পেছনে অনেক মানুষ দেখতে পাচ্ছি, জানাবেন যে কি কি পশুর প্রদর্শনী রয়েছে এবং প্রাণী সম্পদের উন্নয়নের জন্য আসলে কি কি পন্থা রয়েছে সেগুলো শেখানো হচ্ছে কিনা? শাফিন, সকাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর থেকেই কিন্তু আমরা এখানে জনসমাগম দেখছি। সকাল থেকেই দর্শনার্থীরা এখানে কিন্তু আসছেন এই প্রদর্শনী দেখতে। আপনি জানেন যে ঢাকায় আজকে কিন্তু প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করে আমরা দেখছি বিকাল থেকে অনেক লোকজন আসছেন। এই মেলা আয়োজনের আসলে উদ্দেশ্য সম্পর্কে আমরা যা জানতে পেরেছি, আয়োজকরা যা আমাদের বলেছেন যে প্রাণী সম্পদের উৎপাদন দেশে বৃদ্ধি করার জন্যই আসলে এই প্রদর্শনীটার আয়োজন, এবং এই প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তারা যাতে প্রাণী সম্পদ উৎপাদনে আরও বেশি উৎসাহী হন, সেই জন্যই আসলে তারা এই প্রদর্শনীর আয়োজন করেছেন। আমরা সকাল থেকে আমরা এখানে দেখেছি যে সব ধরনের স্টল এখানে আছে, গরু ছাগল থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে পোষা প্রাণীর স্টলও কিন্তু এখন আছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে মূলত পোষা প্রাণীর স্টল। এখানে আপনি জানেন হয়তো যে আমাদের দেশে কিন্তু পোষা প্রাণীর কিন্তু একটি বড় বাজার আছে, সেই বাজারটা খেয়াল রেখেই আসলে এখানে পোষা প্রাণীর জন্যই আলাদা একটা স্টল রাখা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোষা প্রাণী আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই বলতে পারি যে এই প্রদর্শনীটা সবাই উপভোগ করছেন এবং সবাই পরিবার পরিজন নিয়ে এই প্রদর্শনী। সহকর্মী আসিফ ইকবাল জানাচ্ছিলেন প্রাণী সম্পদ মেলার খবর। ফিল্ম বিরতির পর দেখছেন ভাগশেষ। ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক হয়েছে হিল স্থলবন্দরে, তবে কিছু আমদানিকারক হিমাগারে অতিরিক্ত আলু সংরক্ষণ করে বাজারে সংকট তৈরি করছে বলে অভিযোগ করছেন খুব ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ বিষয়ে জানাতে হিল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে কি পরিমাণ আলু আমদানি হচ্ছে, বাজারে বলছিলেন যে মজুতের একটা প্রভাব রয়েছে, সেটি কেমন? শাফিন, আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে ঈদ পরবর্তী আলু আমদানি শুরু হয়েছিল, সেটি কিন্তু প্রতিদিন আমরা লক্ষ্য করেছি যে 500 থেকে প্রায় 600 মেট্রিক টন করে প্রতিদিন আলু আমদানি হচ্ছে বন্দর দিয়ে। তবে যে পরিমাণ আমদানি হচ্ছে সে পরিমাণ বিক্রি না হবার কারণে বন্দরে কিন্তু দিনের পর দিন কিন্তু ট্রাক বোঝাই আলু কিন্তু পড়ে থাকছে। তবে কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে ব্যবসায়ীরা দামটি বৃদ্ধি করে দিয়ে যেহেতু বিক্রি হচ্ছে না, সেই আলুগুলো তারা হিমাগারে সংরক্ষণ করছেন, এই অভিযোগ কিন্তু তারা তুলেছেন। তবে আমরা বন্দরের যে চিত্র দেখেছি, বন্দরের চিত্র আমরা দেখেছি যে বন্দরে প্রতি কেজি আলু 38 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সেই আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে আলুর যে দাম সেটি কিন্তু উচ্চগতি রয়েছে, তবে কিন্তু এই আলুর যে আমদানি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে হিল স্থলবন্দর থেকে আলু আমদানি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। এ ছিল এ সপ্তাহের ভাগশেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।